ইমানুয়েল কান্ট সরদার ফজলুল করিমকে মানুষ মনে করেন না। কারণ যদি কি জিজ্ঞাসা করেন যে সরদার ফজলুল করিম কি, তাহলে আর কিছুই না, এক কিশোর, বুঝতে পারছেন, এখনো সাবালক হন নাই, বাট আর একটু ধাক্কা টুক্কা দিলে হয়তো বা 2-400 বছর গেলে হয়তো সাবালক হয়ে উঠতে পারে। সবাই জানে যে সরদার ফজলুল করিম হচ্ছেন যে আমাদের গত শতকে যারা ঢাকায় একজন অর্গানিক চিন্তক হিসেবে যারা ডেভেলপ করেছে নাকি তাদের মধ্যে গুরুত্বপূর্ণ ফিগার মধ্যে একজন। এবং তিনি শুধু যে দর্শনের এবং দার্শনিক তৎপরতা এবং চর্চা এর মধ্যেই সীমাবদ্ধ ছিল না তার কার্যক্রম। অনেক ক্ষেত্রে উনি বলা যেতে পারে যে দার্শনিকদের এক ধরনের প্যাসিভিটি থাকে, যে সেটা হচ্ছে যে চেয়ার এক ধরনের ফিলোসফাইজিং প্রসেস, উনি তার থেকে বেরিয়ে এসেছেন। ফলে উনি অনেক ক্ষেত্রে বলা যেতে পারে আর কি যে মানে আমাদের এখন জায়গাতে ডিফাইন করি সেটা হচ্ছে যে বুদ্ধিজীবী। এখন থেকে 2500 বছর আগে এর জন্য আরেকটা শব্দ ছিল, বাট ইন এ ওয়ে মাচ মোর বেটার, সেটা ওদেরকে বলা হতো জ্ঞানাচার্য, যারা একই সাথে জ্ঞান উৎপাদন করেন এবং হচ্ছে যে আসলে ডিসেমিনেট করেন। তো সরদার ফজলুল করিম এক্স্যাক্টলি জ্ঞানাচার্য না হলেও খুব ধারে কাছের লোক, বাট বুদ্ধিজীবী নিঃসন্দেহে বলা যেতে পারে আর কি। এখন আমরা যে সময় সরদার ফজলুল করিমের আলাপে আসি আর কি, সবসময় ওনার কতগুলো অনুবাদ গ্রন্থ যেটা আমাদের সামনে সবসময় এসে আবির্ভাব হয়, যেমন হচ্ছে প্লেটোর রিপাবলিক, প্লেটোর ডায়ালগ, তারপরে যে রুশোর সোশ্যাল কন্ট্রাক্ট, ইভেন এরিস্টটলের পলিটিক্স, যেটা আসলে নুরুল একটু আগে বলছিলেন আর কি। আর এরপরে যে ধাপে যে বইগুলো আমরা সাধারণত পড়ে থাকি সেটা হচ্ছে যে পূর্ববঙ্গের ওই সময়কার 40 এবং 50-এর দশকের ঢাকা ইউনিভার্সিটি এবং বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে সংস্কৃতি এবং বুদ্ধিজীবিতা, তার দুর্দান্ত এক ধরনের অ্যাকাউন্ট আমরা আমাদের কাছে পাই। কিন্তু সচরাচর যেটা হয় কি জানেন, আমরা অনেক ক্ষেত্রে ওনার অনুবাদ গ্রন্থে যেগুলো ওনাকে খুঁজে পাই না, ওনারা আসলে বুঝতে পারছেন 50 এবং 60-এর দশকে বুঝতে পেরেছেন এখানকার যে বুদ্ধিজীবীদের চর্চা তার হোলিস্টিক্যালি হয়তো ওনাকে খানিকটা পেলে, ওনার অ্যানালাইসিস পেলেও আমরা ওনাকে দার্শনিকভাবে খুঁজে পাই না। অনেকটা বুঝতে পেরেছেন যে এই আমি মানুষ ওনার একটু শেষের দিকে লেখা, আমরা যারা সরদার ফজলুল করিমকে ব্যক্তিগতভাবে চিনেছি অথবা দেখার সুযোগ হয়েছে, আমরা অনেকেই জানি যে 90-এর দশকের শেষের দিক থেকে উনি খানিকটা ইনঅ্যাক্টিভ ছিলেন আর কি। আর আমরা যদি একটু খেয়ালও করি, এই বইটা প্রকাশিত হচ্ছে যে 1909 সালে, এবং হচ্ছে যে লার্জলি লেখাগুলো হচ্ছে যে 00 দশকের পর থেকে আর কি। ফলে ওই সময় খানিকটা স্যার ইনঅ্যাক্টিভ, মানে যে অনেক করতে, ফলে অনেকগুলা জায়গা থেকে অনেক ধরনের সেলফ রিফ্লেক্সিভ জায়গা থেকে দেখছে নাকি। বাট এট দ্য সেম টাইম কিছু ভাবনা চিন্তা উনি যে এখানে বলছেন সেটা যে কারোর জন্য একে একদম ইন্ট্রিগ তৈরি করতে পারে। তো নুরুল হুদাকে বিশেষভাবে ধন্যবাদ। আসলে সরদার ফজলুল করিম স্যারের উপর আর কি খুব ভালো যে দুর্দান্ত লেখা খুব একটা নাই, বাট নুরুল হুদা যে কাজটা আজকে করেছেন বুঝতে পারছেন সেটা হচ্ছে যে ওনার যে মানুষের ধারণা, এই ধারণা একদম সিস্টেমেটিক এক্সপোজিশন তৈরি করছেন, যেটা আমাদের সমকালীন বুদ্ধিজীবীদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটা আমি একটু করে আসলে লিঙ্ক আপটা করবো আর কি, কেন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। 2 নম্বর যেটা বিষয় হচ্ছে, আপনারা অনেকেই ভাবতে পারেন প্রথাগত যারা আমরা বুঝতে পেরেছেন একাডেমিতে চর্চা করি যে, এবং যেহেতু আমার প্রবন্ধটা পড়ার সুযোগ হয়েছে আর কি, তখন মনে হতে পারে সেটা হচ্ছে যে এটা কি সরদার ফজলুল করিম নাকি অনেক বেশি নুরুল হুদা। আমি বলবো আসলে উত্তর হচ্ছে আমরা যারা সরদার ফজলুল করিমকে চিনি মনে করতে এখানে সরদার স্যার আছেন, বাট পাশাপাশি নুরুল হুদার একদম ইন্টারপ্রিটেশন, সেটা আমাদের মাথায় রাখা খুব গুরুত্বপূর্ণ, এবং এটা কোনো খারাপ জিনিস না, খুব গুরুত্বপূর্ণ জিনিস। এবং হচ্ছে যে নুরুল হুদার যে সময়টা আপনারা অনেকেই খেয়াল করছেন, তো আমি দেখছিলাম, সেটা হচ্ছে যে একটা মানে কোর্টকে নিয়ে আমি কি মানুষ নিয়ে দীর্ঘক্ষণ থাকেন একদম অ্যানালাইসিস। আপনারা ভাবছেন এটা কি পাশ্চাত্যের যে অ্যাংলো আমেরিকান ওয়ার্ল্ডে এক ধরনের ফিলোসফি বিকাশ হয়েছে 20th সেঞ্চুরিতে, যেটাকে বলা হয় অ্যানালিটিক্যাল ফিলোসফি, বিশ্লেষণী দর্শন। নুরুল হুদা কি সেই স্টাইলে অ্যাপ্রোচ করছেন? আমি বলবো খানিকটা শুধু সেই স্টাইলে না, এই ধরনের অ্যাপ্রোচ আমাদের এখানেও আছে। আমাদের এখানে আসলে ভাষ্যগ্রন্থ 3 ধরনের হয় আর কি। ভাষ্যটা আমি এখানে লুজলি ব্যবহার করছি। একটা হচ্ছে টিকা গ্রন্থ, এবং খুব বিখ্যাত একটা টিকা গ্রন্থ বুঝতে পেরেছেন যা হরপ্রসাদ শাস্ত্রী যার নাম দাও করে দিয়েছিল, সেটা হচ্ছে কি জানেন, চর্যাচর্য বিনিশ্বর। এটা একটা টিকা গ্রন্থ। এই নামটা পাওয়া যায় না বলে বুঝতে পারছেন পুঁথিতে, এই কারণে যেটা হয়েছে কি জানেন, উনি নিজে নাম দিয়েছিলেন, বাট এটা একটা টিকা গ্রন্থ। যেটা হচ্ছে কি জানেন, ওই সময় যে দোহাগুলো আছে তার জন্য ব্যাখ্যাগুলো উনি করছেন গ্রাজুয়ালি, এবং খুবই স্পেসিফিক আকারে আমরা দেখবো আর কি। তো ঠিক এইটা এক হচ্ছে যে টিকা গ্রন্থ, আরেকটা হচ্ছে বাতায়া, যে স্লাইটলি মোর একটা হোল চ্যাপ্টার নিয়ে যে জায়গায় আলোচনা করা হয়। তারপর হচ্ছে ভাষ্য, এবং হচ্ছে মহাভাষ্যগুলো আমরা অনেকেই চিনি, ভাষ্যগুলো চিনি। তো এই যে এই ধরনের কাজ, যেটা হচ্ছে যে বুঝতেছেন খুবই বিশ্লেষণীভাবে যে এগিয়ে যাওয়া, এই ট্রেডিশনটা আমাদের কাছে আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং সেই জায়গা থেকে আমি মনে করি এই ধরনের থাকে না আয়োজনগুলো গুরুত্বপূর্ণ এবং অ্যানালাইসিসগুলো গুরুত্বপূর্ণ, তখন আমরা কনসেপ্টগুলোর ভিতরে ঢুকতে আসলে আমাদেরকে সহায়তা করতে পারে। এখন ঘটনা হচ্ছে যে আমরা জানি যে সরদার স্যার মার্কসিস্ট দর্শন দ্বারা গভীরভাবে প্রভাবিত ছিলেন। পাশাপাশি আমরা জানি সেটা হচ্ছে যে সরদার স্যার একটা গুরুত্বপূর্ণ আসপেক্ট হচ্ছে এনলাইটেনমেন্টের অনেক ভ্যালুজ উনি কিন্তু ক্যারি করতেন। ফলে যে আমরা যদি এই প্রেক্ষাপট থেকে দেখি তো খুব স্বাভাবিকভাবে আমাদের মনে হবে সেটা হচ্ছে যে আসলে যে ওই
নুরুল হুদার অ্যানালাইসিসটা যেটা বুঝতে পেরেছেন তথ্যপাত্র সাপোর্টিং অনেক না থাকলেও কিন্তু হচ্ছে মোরলেস রাইট ডিরেকশনে। এখন প্রশ্ন হচ্ছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেখান থেকে আমরা বারবার বুঝতে পেরেছেন নুরুল হুদা খুবই স্ট্রেস দিচ্ছিলেন, সেটা হচ্ছে ইমানুয়েল কান্ট, তারপরে এরিস্টটল, দেকার্তের মধ্যে দিয়ে বুঝতে পেরেছেন যে আমি কে অথবা মানুষকে, এই যে ভাবনাটা বোঝার যে একটা গুরুত্বপূর্ণ যে জায়গাটা, এবং আমরা অনেক অর্থে মানুষটা এরকম বুঝি। বাট আমার প্রশ্ন হচ্ছে ইমানুয়েল কান্ট যেভাবে মানুষকে বুঝেন হিউম্যান অথবা মোরাল এজেন্ট, সর্দার ফজলুল করিম সেটা কিনা না? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। কারণ এটা কেন গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ হচ্ছে আমাদের এখনকার যে জ্ঞানতাত্ত্বিক তৎপরতা, এটা বোঝার জন্য এই প্রশ্ন দিয়ে আসলে শুরু করা উচিত। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি বলবো ইমানুয়েল কান্ট সর্দার ফজলুল করিমকে মানুষ মনে করেন না। এটা হচ্ছে একবারে স্পষ্টতর। এইসব লেখাপত্রের সাথে বুঝতে পারতেন আমরা অত বেশি পরিচিত ছিলাম না। এই লেখাগুলা অনুবাদ হওয়া শুরু হয়েছে গত 20-25 বছর ধরে। ইমানুয়েল কান্টের খুব বিখ্যাত একটা লেখা আছে, তার নাম হচ্ছে বুঝতে পেরেছেন যে ইনি আসলে একটা বক্তৃতা সিরিজ দিয়েছেন, সেটা হচ্ছে 1800 শতকে, এক্স্যাক্টলি 1800-এ। তার নাম হচ্ছে অন লজিক নামে। লেখার কথা শুনে মনে হয় যে লজিক নিয়ে উনি আলোচনা করছেন, কিন্তু আসলে উনি যেটা করছেন কি জানেন, হি ইজ গিভিং অ্যান ফাউন্ডেশন ফর বেসিক্যালি another sort of epistemology, emerging epistemology, কি নিয়ে? সেটা হচ্ছে যে উপনিবেশ মানুষ কিভাবে দেখা হবে সেই লেন্সটা। এবং অনেক করতে বসে আছেন উনি ক্যারি করছেন কি জানেন, এরিস্টটলের সেই ইনসাইটটাকে। যে এখন খুব স্বাভাবিক একটা প্রশ্ন আসতে পারে, যেখান থেকে গল্প শুরু করতে পারে, সেটা হচ্ছে যে এরিস্টটল যে মানুষের কথা বলছেন সেই মানুষ কি মানে সব মানুষ কিনা? না, এরিস্টটলের মানুষ হচ্ছেন সেই মানুষ যার আক্কেল দাঁত আছে, যিনি ভূপতি, এবং ভূপতি হওয়ার কারণে উনি কিন্তু কিনা নারী না। এবং আক্কেল দাঁত কেন? কারণ হচ্ছে তার বুঝতে পেরেছেন যে মানে যে 17-18 বছর না বুদ্ধি হলে উনি সাবালকন নয়, এই কারণে আক্কেল দাঁত থাকতে হয়। এবং গ্রিসে বুঝতেছেন ভোট দিতে হলে কি লেখা জানেন, সেটা হচ্ছে যে আক্কেল দাঁত আছে কিনা না। এই ইনফরমেশনটা কেন গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বুঝতেছেন এই যে রিজন এবং র্যাশনালিটি এবং চিন্তা করার ক্যাপাসিটি দিয়ে যে মানুষকে বোঝার যে প্রবণতা, এই প্রবণতার ডিপ ডাউন বুঝতে পেরেছেন এনলাইটেনমেন্ট পড়বে সে ডিফারেন্ট আলো একভাবে আদি রয়েছে। এবং এইটা অতপ্রতভাবে সর্দার ফজলুল করিম স্যার বুঝতেছেন এই আইডিয়াটা পেরিফেরিতে নিয়ে আসছেন। কিন্তু এট দ্য সেম টাইম যে ডেফিনেশন হয়তো ওনারাই না করতে পারেন। এই এরিস্টটলের এই বইটা নিয়ে দুর্দান্ত একটা বই আছে, যেটা হচ্ছে যে অস্ট্রেলিয়ান ফিলোসফার, তার নাম ভদ্রমহিলার নাম হচ্ছে জেনেভিভ লয়েড, উনি এখনো জীবিত। ওনার নাম হচ্ছে ম্যান অফ রিজন। উনি অবশ্য বারবার সেখানে বুঝতে পেরেছেন আলাপ করছিলেন কি জানেন, যে এই যে এরিস্টটলের থেকে শুরু করে এনলাইটেনমেন্ট হয় করে মিল পর্যন্ত হয়, আমরা যদি আগ্রসর হই পুরো এন্টায়ার মডার্ন ফিলোসফিতে, সেখানে রেশনাল একজনই, সেটা হচ্ছে পুরুষ, তাওকে হোয়াইট সাদা পুরুষ, এবং ইরেশনাল হচ্ছে নারী। বাট ওই বইয়ের স্টোরিটা হচ্ছে এতটুকু। বাট এই গল্পের হচ্ছে কি জানেন, শুধু ইরেশনাল এবং সে যে মানে যে নাবালক শুধু নারী, যে নারী না, ও ইউরোপিয়ানরাও। যেখানে আলাপটা শুরু করছিলাম সেটা হচ্ছে যে কান্টের ওই 18 শতকের সেই প্রবন্ধ অন লজিকের উপরে যে লেখাটা, সেখানে উনি বলতেছেন মানুষ আসলে 4 ধরনের হয়ে থাকে মানে গ্লোবালি। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে ইউরোপিয়ানরা যারা রিজন ব্যবহার করতে পারে। অবভিয়াসলি আমাদের মাথায় রাখতে হবে জেনোভিড লয়েডের কথা, সেটা হচ্ছে কি যে সেখানে এই মানুষ বলতে শুধু ইউরোপিয়ান পুরুষ। এবং হচ্ছে সেখানে আপনারা বুঝতে পেরেছেন সবাই পড়েন কিনা না, খুব সন্দেহ আছে। যেমন ইস্ট ইউরোপিয়ানের ইউক্রেনিয়ানরা পড়েন কিনা না, সেটা বারবার অথবা প্রশ্নের জায়গায় আসতে তৈরি হতে পারে। তারা রিজন ব্যবহার করতে পারেন, তারা হচ্ছেন এট দ্য সেম টাইম হচ্ছে রেশনাল, এবং হচ্ছে এট দ্য সেম টাইম সেটা হচ্ছে কি ম্যাচিওর। অন্যদিকে তুলে খুব স্বাভাবিকভাবে মনে হতে পারে যে এশিয়ানটা কি, উনি বলছেন বুঝতেছেন যে চাইনিজ এবং ইন্ডিয়ানরা হচ্ছেন আপাতত দৃষ্টিতে মনে হয় যেন বুঝতে পেরেছেন চিন্তা করছে, অ্যাবস্ট্রাক্ট হওয়ার ক্যাপাসিটি আছে, কিন্তু এটা একটা ক্যামোফ্লেজ, আসলে এটা হওয়ার ক্যাপাসিটি রাখে না। আর অ্যারবিকটা যে বুঝতে পেরেছেন যে রিজনের ব্যবহার দেখা যায়, এটা আসলে ইউরোপিয়ানের একটা ডাইভার্স অংশ, ওই অর্থে অ্যারবিকটাও আসলে ন্যাশনাল না। ফলে উনি মনে করেন কি জানেন, এরা অনেকটা হচ্ছে কি জানেন, প্রায় বর্বর, এক্স্যাক্টলি বর্বর না। তবে বর্বর কারা, উনি কিন্তু ওনার এই লেখায় ডিফাইন করছেন, সেটা হচ্ছে কি আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকানরা। আফ্রিকানরা কি আসলে ওনার বলে বুঝতে পারেন এরা অনুভূতি দ্বারা তাড়িত, তাদের বুঝতে পেরেছেন কোনোভাবেই শিক্ষা দীক্ষার মধ্যে দিয়ে বুঝতে পারছেন সভ্যতা নিয়ে আসা সম্ভব না। এবং এইটা আসলে কি ভিত্তি দিয়েছিল জানেন, সেটা হচ্ছে যে সেকেন্ড ফেজের একদম ন্যাশনালাইজেশন, মাসিভ স্লেভারি। কারণ তখন আফ্রিকানকে দেখা হচ্ছিল কি জানেন, প্রকৃতির অংশ হিসাবে, এবং যাদের বিকাশ সম্ভব না শিক্ষা দীক্ষা দিয়ে। ফলে এশিয়ানরা কি, এশিয়ানদের শিক্ষা দীক্ষার মধ্যে দিয়ে বুঝতে পেরেছেন অ্যাডোলেসনে পৌঁছাতে পারেন, মানে হচ্ছে যে কিশোর যৌবনায় পৌঁছাতে পারেন। ফলে কারণ যদি কি জিজ্ঞাসা করেন যে সর্দার ফজলুল করিম কি, তাহলে আর কিছুই না, এক কিশোর বুঝতে পেরেছেন, এখনো সাবালক হন নাই, বাট আর একটু ধাক্কা টুক্কা দিলে হয়তো বা 200-400 বছর গেলে হয়তো সাবালক হয়ে উঠতে পারেন। এই হচ্ছে কারণ যেভাবে আসলে পুরো জায়গাটাকে দেখছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এইটার সমস্যা কি, এবং এই ভাবনাগুলো যে সময় আমাদের এখানে ধরুন যে সময় এই যে প্যারাডাইমটা আমাদের এখানে মনে রাখবেন, সেটা হচ্ছে 20 শতকের গোড়ার দিকে আমাদের আনুষ্ঠানিক সামনে আর একটু এক্সপ্লোর করবেন। ঢাকায় যে দর্শন চর্চার যে কতগুলো প্রবণতা ছিল, এগুলো নিয়ে আসলে আমাদের পুনরায় ভাবা খুবই জরুরি।
যে প্যারাডাইমগুলোকে দেখা হচ্ছে কি, একদিকে আমরা দেখছি যে পাশ্চাত্যের মার্কসিজম দ্বারা ইনফ্লুয়েন্স, একটা হচ্ছে যে লিবারাল ভ্যালু দ্বারা একটা গ্রুপ ইনফ্লুয়েন্সড, এবং অন্য আরেকটা গ্রুপ আমরা দেখি সেটা হচ্ছে যে মূলত যে এখানকার এবং রমন ঘোষের মতো লোকজনরা যারা হচ্ছে যে এখানকার ট্রেডিশনগুলোকে আলোচনা করতে যাচ্ছেন, এবং হচ্ছে সৈয়দ আলী আশরাফ যারা হয়তো মুসলিম ট্রেডিশন নিয়ে আলোচনা করছেন, এদের সবারই একটা বিষয় হচ্ছে কি জানেন, আইডিয়াগুলো রিপ্রেজেন্ট করা এটা হচ্ছে মূল টাস্ক হয়ে দাঁড়ায়, রাদার দেন যেটা হচ্ছে কি জানেন এখানকার যে ফিলোসফিক্যাল যে সমস্যাগুলো, শুধু না বাস্তবতার যে সমস্যাগুলো তার উপরে ভিত্তি করে যে কোনো ফিলোসফিক্যাল ডিসকোর্স তৈরি করা, এটা মনে করতে বসেছেন এই প্রজেক্টটা অ্যাবসেন্ট থাকে। বড়টি যেটা হয় কি জানেন, ওই যে প্রাসময় বলা যায় না, ওই যে সেটা হচ্ছে যে আওয়ার মডার্নিটি, যেটা হচ্ছে যে লোকাল ভার্সন অফ মডার্নিটি, এটা বলতে পারেন যে লোকাল ভার্সন অফ এনলাইটেনমেন্ট, লোকাল ভার্সন অফ, বুঝতে পেরেছেন যে ওই ইসলামিক ফিলোসফি, লোকাল ভার্সন অফ যে মানে ইন্ডিয়ান ফিলোসফি, এগুলো ম্যাক্সিমামই একদম ক্লাসিসিস্ট পর্যায়ে চলে, অথবা এটা ফলে আমাদের হয়তো যে একটা প্যারাডাইম চেঞ্জ করার যে বিষয়টা, এটা হয়তো একটা জরুরি মনে হয়। এবং আমার মনে হয় যে সর্দার স্যার বসেছেন 100 বছর যে সম্পূর্ণ মানে হচ্ছে, এবং ওনার এই কনসেপ্টগুলো থাকে না, আলাপের মধ্যে দিয়ে হয়তো এই ইন্সপায়ারেশনটা আসে। কিন্তু পাশাপাশি আমি জানি যে আমি যেহেতু আলোচক বেশি সময় নিতে পারবো না, ফলে আরেকটা পয়েন্ট একটু বলে রাখি, যেটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ খানিকটা, এবং যে লেখার টাইটেলটার সাথেও অতপ্রতভাবে জড়িত, এটা হচ্ছে অধিতাত্ত্বিক অবস্থা। সেটা হচ্ছে কি যে ধরুন আপনার অদ্ভুতভাবে খেয়াল করেন, এখানে যে আমির কথা বলা হচ্ছে এটা একটা এসেনশিয়াল আমি, মানে একটা সার বস্তু আমি, যে সমস্যার সাথে পরিবর্তন হয় না, ওই পরিবর্তনশীল যে অংশটা সেই পরিবর্তন, এবং হচ্ছে এইটা বুঝতে পেরেছেন যে সময় সেন্টার অফ অন্টোলজি হয়ে দাঁড়ায় এবং চিন্তার ভাবনার সেন্টার হয়ে দাঁড়ায়, তখন এটা খুব স্বাভাবিকভাবে কি হয় জানেন, আপনি প্রকৃতির অংশ হতে পারবেন না। প্রকৃতি সবসময় আপনার থেকে অপর থাকবে, অপর সবসময় আপনার থেকে অপর থাকবে। ফলেই দেখা যায় কি জানেন, অ্যানথ্রোপোসেন্ট্রিজমের যে বিষয়টা, যেটা যে আলাপ করছিলেন তৈরি হয়, ফলে নন অ্যানথ্রোপোসেন্ট্রিক মুভটা বুঝতে পারছেন নেসেসারি হয় যে সময় ওয়েস্টার্নে বুঝতে পারছেন প্রিসাপোজিশন অন্টোলজিক্যাল যে সাবজেক্ট, বাট আমাদের এখানে কিন্তু ভিন্ন ধরনের স্টাইলের কিন্তু সাবজেক্টে বলা হয়ে থাকে। যেমন বুদ্ধিস্টরা অথবা সমাধানীরা, মানে যে তারা কিভাবে দেখেন সেটা হচ্ছে বুঝতে পারছেন পঞ্চস্কন্ধ আকারে, মানে এটা বুঝতে পেরেছেন যে সেটা হচ্ছে যে একটা বান্ডেল অফ বুঝতে পেরেছেন প্রপার্টিজ, যার সময়ের সাথে সাথে কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। ফলে এটার ব্যাপারে এক ধরনের মডার্ন সমস্যা তৈরি হয়, যে সময় আপনি মনে করেন যে এটা এসেনশিয়াল কোনো ক্যারেক্টার নাই, সতত পরিবর্তনশীল, তাহলে পরের মুহূর্তে আমি যদি এর মুহূর্তে আমি না হই, তবে আমি কেন বুঝতে পারছেন মোরালি রেসপন্সিবল হবো। ফলে আমরা যারা সহজানি অথবা ছোটের পর যারা পড়েছি অথবা অতিষ্ঠ কঙ্কর, আমরা সবাই জানি এরা খুবই কনসার্ন ছিল, সেটা হচ্ছে কি নিয়ে জানেন, মোরাল এজেন্ট নিয়ে। এখন এই মোরাল এজেন্টের সর্দারকারের কাছে খুবই সত্যি, সেটা হচ্ছে যে যেভাবে রেশনাল এবং যার অ্যাক্ট করার ক্ষমতা আছে, কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের ডাইমেনশন থেকে যে ট্রেডিশন, এবং সেখানে বুঝতে পারছেন মোরাল এজেন্টের ধারণা আসলে এইভাবে হয়তো ফিট না হতে পারে। ফলে এই যে সমস্যা আলোচনাগুলো যেগুলো হয়তো কি আমাদের এই প্রজন্মের হয়তো অ্যাড্রেস করতে হবে, এবং সেই অ্যাড্রেসের মধ্যে দিয়ে আমাদের যে আগের যে জেনারেশন যারা যেভাবে দেখেছেন সেটা পর্যালোচনার মধ্যে দিয়ে যেতে হবে, যাওয়াটা গুরুত্বপূর্ণ। বা শেষে করার আগে আবার একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আমি সর্দার স্যারের যেসব প্রবন্ধ পড়েছি আর কি এখন পর্যন্ত ওনার উপরে লেখা আর কি, মানে এর মধ্যে মনে হয় এটা হচ্ছে সবচেয়ে দুর্দান্ত প্রবন্ধ আর কি। তো এই কারণে আমার মনে হয় দুর্লোকে একটা বিশেষভাবে বুঝতেছেন ধন্যবাদ দেওয়া উচিত, এবং আমার মনে হয় যে সর্দার স্যারের ওই যে জন্ম শতবার্ষিকী উপলক্ষে এটা গুরুত্বপূর্ণ একটা উপহারও বলা যেতে পারে আর কি। এই বলেই আমার আলোচনা শেষ করছি আর কি। ধন্যবাদ।